বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্তি সমগ্র ভারতবাসীর কাছে একটি ঐতিহাসিক ঘটনা। কিন্তু কবিগুরুর এই নোবেল প্রাপ্তির পেছনের ইতিহাসও কিন্তু কম রোমাঞ্চকর নয়। চলুন আজ আমরা সেই রোমাঞ্চকর ইতিহাসের পাতাটা একটু ফিরে দেখার চেষ্টা করি। 1911 সালে শারীরিক অসুস্থতার জন্য রবীন্দ্রনাথ তার ইংল্যান্ড যাত্রা স্থগিত রাখতে বাধ্য হয়েছিলেন। এর ঠিক এক বছর বাদে 1912 সালের 21শে মে মুম্বাই থেকে সিটি অব গ্লাসগো জাহাজে করে ইংল্যান্ড অভিমুখে যাত্রা করেন কবিগুরু। এ যাত্রায় তাঁর সঙ্গী ছিলেন পুত্র রথীন্দ্রনাথ, পুত্রবধূ প্রতিমা দেবী ও আরও কয়েকজন। সমুদ্রযাত্রায় কবি তাঁর চিন্তা প্রবাহ প্রবন্ধমালায় লিপিবদ্ধ করলেও শিলাইদহে বসে গীতাঞ্জলির যে ইংরেজি অনুবাদ শুরু করেছিলেন, জাহাজে বসে সেই অনুবাদকের ভূমিকাও পালন করছিলেন তিনি। সমুদ্রযাত্রায় রবীন্দ্রনাথের দিনযাপনের বর্ণনা পাওয়া যায় সোমেন্দ্রচন্দ্রের বর্ণনায়। তিনি একটা জায়গায় লিখছেন, পথে রেলে জাহাজে দেখিতাম রবীন্দ্রনাথ গীতাঞ্জলির তর্জমায় তন্ময়। মাতা যেমন শিশুকে নানা ভূষণে সাজাইয়া নিজের আনন্দে নিজেই বিভোর হইয়া পড়েন, তেমনি স্বীয় কবিতাগুলোকে বিদেশি ভূষণে সাজাইয়া নিজের আনন্দে তিনি তন্ময় হইয়া থাকিতেন। কাহাকেও দেখাইতে বা পড়িয়া শুনাইতে তিনি সংকোচ বোধ করিতেন। এই সংকোচ বোধ, দ্বিধাবোধ রবীন্দ্রনাথের সবসময়ই ছিল। পরবর্তীকালে যখন গীতাঞ্জলির পাণ্ডুলিপি তিনি বন্ধু রোডেনস্টাইনের হাতে তুলে দিচ্ছেন, তখনও কিন্তু সেই একই দ্বিধাবোধ তার মধ্যে ছিল। 16ই জুন সন্ধ্যায় রবীন্দ্রনাথ লন্ডনের ব্লুমসবেরি হোটেলে পৌঁছলেন। কিন্তু ততক্ষণে বোঝা গেল একটা মারাত্মক ভুল হয়ে গেছে। হোটেলে পৌঁছে দেখা গেল সেই অ্যাটাচি কেসটি উধাও, যেটি পুত্র রথির কাছে ছিল এবং যেটির মধ্যে ছিল গীতাঞ্জলির ইংরেজি পাণ্ডুলিপি। লন্ডনের সুড়ঙ্গ পথে প্রথম যাত্রা রোমাঞ্চতেই হোক বা অতিরিক্ত দায়িত্বভার পালনের জন্যই হোক, টিউব রেল থেকে অ্যাটাচিটি নামাতে ভুলে যান রথীন্দ্রনাথ। তবে আমাদের সৌভাগ্য, সেই সঙ্গে সমগ্র ভারতবাসীর সৌভাগ্য যে লন্ডনের টিউব রেলের লস্ট প্রপার্টি হাউস থেকে সেই অ্যাটাচি কেসটি খুঁজে পাওয়া যায়। আর অদৃশ্যে তখন রচিত হতে থাকে কবিগুরুর নোবেল প্রাপ্তির এক রোমাঞ্চকর পাণ্ডুলিপি। এরপর রবীন্দ্রনাথ বন্ধু রোডেনস্টাইনের বাড়িতে গিয়ে তার হাতে তুলে দিলেন গীতাঞ্জলির পাণ্ডুলিপি। তারপর দ্রুত ঘটতে থাকবে কয়েকটি অপ্রত্যাশিত ঘটনা। পাণ্ডুলিপি পড়ে মুগ্ধ ও বিহ্বল রোডেনস্টাইন এর 3টি টাইপ কপি করিয়ে পাঠালেন 3 জনের কাছে। ভুবন বিখ্যাত ব্রিটিশ কবি উইলিয়াম বাটলার ইয়েটস, প্রসিদ্ধ একেশ্বরবাদী লেখক অগাস্টাস ব্রুক এবং অক্সফোর্ডের কবিতার অধ্যাপক অ্যান্ড্রু সিসিল ব্র্যাডলিকে। পাণ্ডুলিপি পড়ে 3 জনেই মুগ্ধ ও উচ্ছ্বসিত। ইয়েটস নিজেই তার উত্তেজনার বিবরণ দিয়েছেন গীতাঞ্জলির ভূমিকায়। 1912 সালের 7ই জুলাই রোডেনস্টাইনের বাড়িতে এক সান্ধ্য কবিতা পাঠের আসর বসে। ইয়েটস সহ অনেক বিদগ্ধ মানুষ উপস্থিত হয়েছিলেন এই সান্ধ্য আসরে। অ্যান্ড্রুজের বর্ণনা অনুযায়ী ইয়েটস তার মিউজিক্যাল অ্যাস্থেটিক ভয়েসে গীতাঞ্জলির কয়েকটি কবিতা পাঠ করেন। 10ই জুলাই ইন্ডিয়া সোসাইটির উদ্যোগে রবীন্দ্রনাথকে এক সান্ধ্যভোজে সংবর্ধিত করা হয়। ইয়েটস এখানে সভাপতির ভাষণ দেন। 1912 সালের 1 নভেম্বর ইন্ডিয়া সোসাইটি থেকে ইংরেজি গীতাঞ্জলি প্রথম বই আকারে প্রকাশিত হয়। সাদা কাপড়ে বাঁধানো 16+64 পৃষ্ঠার বইটির মলাটে সোনার জলে ছাপা গীতাঞ্জলি সং অফারিংস বাই রবীন্দ্রনাথ টেগোর। বইটি মাত্র 750 কপি ছাপা হয়েছিল। 50 কপি সদস্যদের মধ্যে বিতরণ করা হয় এবং বাকি 250 কপি 10 শিলিং 6 পেন্স দামে সাধারণের মধ্যে বিক্রি করা হয়।
দ্য টাইমস, দ্য কন্টেম্পোরারি প্রভৃতি বিখ্যাত পত্রিকায় গীতাঞ্জলির সপ্রশংস সমালোচনা হওয়ায় গ্রন্থটির চাহিদা বেড়ে যায়। 1913 সালে ম্যাকমিলান কোম্পানি 4 শিলিং দামে সুলভ সংস্করণ প্রকাশ করেন বইটির, আর তা দ্রুত নিঃশেষও হয়ে যায়। ফলে রবীন্দ্র খ্যাতি ও দ্যুতি সারা ইংল্যান্ডে আস্তে আস্তে ছড়িয়ে পড়তে থাকে। সাহিত্যের জন্য নোবেল পুরস্কার দেয়া হচ্ছিল সেই 1901 সাল থেকে। নিয়ম ছিল সুইডিশ একাডেমির নোবেল কমিটির বিবেচনার্থ বিভিন্ন দেশের স্বীকৃত সাহিত্য সংস্থার সভ্যেরা বা প্রাক্তন নোবেল পুরস্কার প্রাপকগণ পুরস্কারের জন্য নাম সুপারিশ করতে পারেন। ইংল্যান্ডের পক্ষে এই কাজটি করতেন রয়্যাল সোসাইটি অব লিটারেচার অব দ্য ইউনাইটেড কিংডমের সভ্যেরা। বর্তমান বছরে সোসাইটির 97 জন সদস্য বিখ্যাত কবি ও ঔপন্যাসিক টমাস হার্ডির নাম সুপারিশ করেন, যেমন বার্লিন থেকে অ্যানাতোলি ফ্রান্সের নাম সুপারিশ করা হয়। কিন্তু রয়্যাল সোসাইটির মাত্র একজন সদস্য হিসাবে সম্পূর্ণ এককভাবে স্টার্জমুর নোবেল কমিটির কাছে রবীন্দ্রনাথের নাম প্রস্তাব করেন। সুইডিশ একাডেমির সেক্রেটারিকে লেখা তার চিঠিটি এরকম ছিল: স্যার, as a fellow of the Royal Society of Literature of the United Kingdom, I have the honor of propose the name of Rabindranath Tagore as a person qualified in my opinion to be awarded the Nobel Prize in Literature. স্টার্জমুর। এই সংক্ষিপ্ততম প্রস্তাবে রবীন্দ্রনাথের রচনা ও ব্যক্তিত্ব সম্পর্কে একটি শব্দও ছিল না। তবু সম্ভবত প্রস্তাবটির অভিনবত্বের কারণেই এটি একাডেমির দৃষ্টি আকর্ষণ করে। কমিটির সদস্য একাডেমিশিয়ান পের হ্যালস্ট্রমকে দায়িত্ব দেওয়া হয় এই প্রস্তাবটির গ্রহণযোগ্যতা বিচার করে একটি রিপোর্ট দেওয়ার জন্য। অনেক বিচার বিবেচনা করে অজস্র কবিতা উদ্ধৃত করে অবশেষে তিনি সিদ্ধান্তে পৌঁছলেন: It is certain, however, that no poet in Europe since the death of Goethe in 1832 can rival Tagore in noble humanity, in unaffected greatness, in classical tranquility. আর অবশেষে দূর দেশের কবি, ইউরোপে প্রায় অপরিচিত, আরও 1 বছর অপেক্ষা করা উচিত ইত্যাদি সমস্ত যুক্তিকে অগ্রাহ্য করে নোবেল কমিটি ঘোষণা করেন ভারতবাসীর পক্ষে সেই ঐতিহাসিক খবর। 13 নভেম্বর বৃহস্পতিবার স্টকহোম থেকে খবরটি ঘোষিত হয়। দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার ফর 1913 হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড টু দ্য ইন্ডিয়ান পোয়েট রবীন্দ্রনাথ টেগোর। আর এত সব ঘটনা প্রবাহের মধ্যে কবি তখন কোথায়? কবি তখন অনেক দূরে শান্তিনিকেতনের শান্তির ছায়ায় তিনি বসবাস করছিলেন। সুইডিশ একাডেমির জানা ছিল না কবিগুরুর ঠিকানা। সম্ভবত ম্যাকমিলানের কাছে খোঁজ নিয়ে লন্ডন থেকে 14 নভেম্বর সরকারিভাবে খবরটি পাঠানো হয়: সুইডিশ একাডেমি অ্যাওয়ার্ডেড ইউ নোবেল প্রাইজ লিটারেচার, প্লিজ ওয়ার অ্যাকসেপ্টেশন, সুইডিশ মিনিস্টার। ক্যালকাটা বাই 15 নম্বর 13 বাই জিপিও ছাপ দেয়া টেলিগ্রামটি পেয়ে রবীন্দ্রনাথের ছোট জামাতা নগেন্দ্রনাথ 16 নভেম্বর কলকাতা থেকে সকাল 7:10 রবীন্দ্রনাথকে টেলিগ্রামে জানান: ফলোয়িং কেবল রিসিভড মিডনাইট, সুইডিশ একাডেমি অ্যাওয়ার্ডেড ইউ নোবেল প্রাইজ লিটারেচার, প্লিজ ওয়ার অ্যাকসেপ্টেশন, সুইডিশ মিনিস্টার নগেন। একান্তই নিজেকে শুনিয়েছিলেন যে গান, তা আত্মবোধ ঋদ্ধ বলেই বিশ্ববোধকে খুব সহজেই স্পর্শ করল। আত্মজনের গান হয়ে উঠল বিশ্বজনের গান। অর্জিত হল সাহিত্যের সর্বশ্রেষ্ঠ পুরস্কার, নোবেল পুরস্কার। বাংলার কবি হয়ে উঠলেন বিশ্বের কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।